মৃত্যু আক্রান্ত রেকর্ড ভাঙছে ডেঙ্গু। একদিনে মৌসুমের সর্বোচ্চ ৮ জনের প্রাণহানি, শনাক্ত ১২০০-এর বেশি। প্রথম দিকে বেশিরভাগেরই লক্ষণ প্রকাশ না পাওয়ায় হয়ে উঠছে প্রাণঘাতী। জ্বর হওয়ার পরে আমরা পরীক্ষা নেই, পরীক্ষা করার পরে দেখি ডেঙ্গু। আস্তে আস্তে বাড়তেছে, ঘন্টা নিমিতে বিছনা পড়ে গেছি, শ্বাস খুব বাইরে গেছে, পাতলা পায়খানা হয়তো বারবার ব্যথা করতো, শরীর অনেক প্রচন্ড ব্যথা। আগস্ট তুলনায় সেপ্টেম্বরে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগের যে সিমটমসগুলি ছিল, জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, এই সিমটমসগুলি কিন্তু অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। ফটো সেশনে সীমাবদ্ধ মশক নিধন অভিযান, লোক দেখানো তৎপরতায় কমছে না এডিসের উৎপাত। দায় সারা উত্তর সিটি কর্পোরেশনের। হাজার হাজার লোক আছে, কেউ মশার ওষুধ দেয়, একদিন সপ্তাহে একদিন দেয়, সাফ করে মনে বছরে একবার ওষুধ দেয়, কিন্তু পর্যাপ্ত পরিমাণ না। পানিটা যদি জমা থাকে তাহলে তো আপনার মশা তো থাকবেই। স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোগীর যে তথ্য পেয়ে থাকি, সেই তথ্য অনুযায়ী আমরা সেই রোগীর বাড়ির চারপাশে কোনো লার্ভা জমে থাকে সেগুলো আমরা ধ্বংস করে দিচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সমবায় ব্যাংকের ভল্ট থেকে 12,000 ভরি স্বর্ণ গায়েব। 4 বছর পর প্রকাশ্যে এলো ঘটনা। দুদকের মামলায় আদালতে 7 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র। জয়কে অপহরণ হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণের পর কারাগারে মাহমুদুর রহমান। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি বিএনপির। তথ্য কমিশনের সংস্কার চান বিশ্লেষকরা। সব দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনার তাগিদ। সাইবার নিরাপত্তা সহ গণবিরোধী আইন সংস্কার হবে, জানালেন উপদেষ্টা। সাগরুনি হত্যাকাণ্ড তদন্তে নতুন মোড়। দায়িত্ব পিবিআইকে দিতে আবেদন করবেন বাদীপক্ষ। মূল রহস্য ধামার চাপা দিতেই মামলা সিআইডি থেকে যায় র্যাবে। এবং রাজনৈতিক পরিচয়ের কারণেই সাকিবের বিরুদ্ধে মানুষের ক্ষোভ। অবস্থান পরিষ্কার করতে হবে নিজেকে, বললেন ক্রীড়া উপদেষ্টা। খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দেবে সরকার। মৃত্যু আক্রান্তে দিন দিন রেকর্ড ভাঙছে ডেঙ্গু। একদিনে মৌসুমের সর্বোচ্চ ৮ জনের প্রাণহানি হয়েছে, শনাক্ত হয়েছেন আরও ১২২১ জন। প্রথম দিকে লক্ষণ প্রকাশ না পাওয়ায় হয়ে উঠছে প্রাণঘাতী। সপ্তাহ ব্যবধানে অবস্থা খারাপ হওয়ার পর রোগীকে নেওয়া হচ্ছে হাসপাতালে। লক্ষণ কম প্রকাশ পেলেও হেলা না করার পরামর্শ চিকিৎসকদের। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট। দিন কয়েক আগে প্রথমে হালকা জ্বর, ৯৯ কি ১০০। ২-৩ দিন চলে এভাবেই, ছিল না অন্য কোনো লক্ষণ। হঠাৎ জ্বর উঠে যায় ১০৫ ডিগ্রি ফারেনহাইটে, সঙ্গে তীব্র শ্বাসকষ্ট। পরে ৮০ বছরের আব্দুস সামাদ ব্যাপারীকে ভর্তি করা হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এবছর ডেঙ্গুর চিত্র এরকমই। প্রথমে তেমন লক্ষণ প্রকাশ না পেলেও হঠাৎ করেই জটিল আকার ধারণ করছে। ডেঙ্গুর জীবাণু ধীরে ধীরে শরীরে প্রবেশ করে প্রচণ্ড জ্বর, তীব্র মাথা ব্যথা থেকে শ্বাসকষ্ট সবই আঘাত হানে একসঙ্গে। কালকে পানি খাওয়াইতে হয়েছিল, শ্বাস খুব বাইরে গেছে। 103 থেকে 4 ডিগ্রি জ্বর আসছে, তখনই ওর টেস্ট করার পরে দেখা যাচ্ছে ডেঙ্গু। বারবার বাথরুমে যেত, প্লাস ওর ব্যথা করতো, শরীর অনেক প্রচণ্ড ব্যথা। জ্বর চিকিৎসা আপনার শরীর ব্যথা, প্রচণ্ড ব্যথার বমি ভাব, কিন্তু আমার বমি হয় নাই, কিন্তু প্রচুর ব্যথা। আইইডিসিআরের এক গবেষণা অনুযায়ী এবারে ডেঙ্গু আক্রান্ত ৬৯.২% রোগীর সেরোটাইপ ডেন ২, যেখানে রোগী বোঝার আগেই হয়ে যান গুরুতর আক্রান্ত। জ্বর যখন আসছে তখন আমি ঘুমাইতে পারি না, ঠিক আছে। বিছনাত পড়লে মানে জানা খালি ছটপট করে, আর মাথার মধ্যে কেন 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 করে। প্রথমত আমি নর্মাল জ্বর, তারপর ২৪ তারিখে ডিগদামানি একবারে বিছনাতি করতে পারিনি, তারপর টেস্ট করলাম, তারপরে ডেঙ্গু ধরা পড়ছে। চিকিৎসকরা বলছেন প্রথম ৭ দিন ডেঙ্গু পরীক্ষার ফলাফল নেগেটিভ আসতে পারে। এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। জ্বর থাকবে, সাথে যদি তার ব্যথা এবং পেটে ব্যথা, যেটা বললাম, পেটে ব্যথা, মাথা ব্যথা, পাতলা পায়খানা, বমি, এগুলো হলে, বা রোগী যদি মনে করে যে খেতে পারতেছে না, একটু দুর্বল লাগতেছে বা নিস্তেজ হচ্ছে, তার সাথে সাথে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পেলে প্রচুর তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। শরীরের তাপমাত্রা ৯৯ কিংবা ১০০ ডিগ্রি ফারেনহাইট। মাথা ব্যথা আছে, কিন্তু অল্প আছে ডায়রিয়ার লক্ষণও। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর এই সময়টাতে অন্তত এসব লক্ষণকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। এমন লক্ষণ শরীরে প্রকাশ পেলে দ্রুতই যেতে হবে হাসপাতালে, নিতে হবে ডাক্তারের পরামর্শ।
ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমকে জানিয়ে মশক নিধন অভিযান, ফটো সেশনে সীমাবদ্ধ তৎপরতা। লোক দেখানো এমন অভিযানে রাজধানীতে এডিসের উৎপাত কমছে না বলে অভিযোগ নগরবাসী। তবে সিটি কর্পোরেশনের দাবি অভিযান নিয়মিতই চলছে। তাসনিয়া নিশাদ মিমের রিপোর্ট। আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে বাড়ির ছাদে, বারিন্দায় ফুলের টব, প্লাস্টিকের পট্টা এই সমস্ত জিনিসে যাতে পানি জমতে না পারে সেদিকে একটু খেয়াল রাখবে। গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে চলে মশক নিধনের তোড়জোড়। রোববার রাজধানীর জুরাইনের মুরাদপুরে পোকারবাজার এলাকার একটি মাত্র সড়কে স্প্রে করেই চলে যান দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা। স্থানীয়দের অভিযোগ, লোক দেখানো এমন তৎপরতার কারণেই বাড়ছে এডিসের উপদ্রব। ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। যেমনের কাম হেমনা হালাই ধুয়ে দিছে। আজকে যে টিভি আইছে, আজকে হাজার হাজার লোক আইছে। কেউ মশার ওষুধ দেয়, একদিন সপ্তাহে একদিন দেয়, সাফ করে মনে বছরে একবার। মাঝে মাঝে একটু ঔষধ দেয়, তাও গ্যাপ দিয়ে মাসের মধ্যে মানে একবার দেয় আর বাকি দেয় না, মাঝে মাঝে একটু আসে। ডেঙ্গুর এই মৌসুমে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অসম্পন্ন উন্নয়ন প্রকল্প। জুরাইনের বিভিন্ন সড়কে খোঁড়াখুড়ির কারণে প্রায় 6 মাস ধরে জমে আছে বৃষ্টির পানি, আর তা পরিণত হয়েছে লার্ভার বাসস্থলে। মশা সারাক্ষণে বুঝছেন ঘরে থাকাই যায় না। ওষুধ দেয় কিন্তু পর্যাপ্ত পরিমাণ না। এই পানি হয়, পানিটা তো যেইতাছে না। বৃষ্টি হইলে তো মানে হাঁটাই যায় না, প্রচুর পরিমাণে মশা। আপনি পানির অবস্থা দেখেন একদম কালো হয়ে গেছে। এই পানি কিন্তু আজকে প্রায় 3 মাস যাবত সরতেই পারে না, এইখানে আছে। পানিটা যদি জমা থাকে তাহলে তো আপনার মশা তো থাকবেই। এত সবের পরও দুই সিটি কর্পোরেশন বলছে ডেঙ্গু প্রতিরোধে সব ওয়ার্ডে সকাল বিকাল পরিচালিত হচ্ছে মশক নিধন কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোগীর যে তথ্য পেয়ে থাকি সেই তথ্য অনুযায়ী আমরা সেই রোগীর বাড়ির চারপাশে আমরা 200 মিটারের মধ্যে আমাদের মশককর্মী চলে যাচ্ছে। কোনো জায়গায় যদি কোনো পাত্রে কোনো লার্ভা জমে থাকে বা কোনো রকম আমরা যদি কোনো প্রজননস্থল পেয়ে যাই তো সেক্ষেত্রে সেগুলো আমরা ধ্বংস করে দিচ্ছি। আমরা সকালে আমরা লার্ভিসাইডিং কার্যক্রমটা পরিচালনা করে থাকি। আমরা বিশেষ করে আমাদের এই ওষুধটা আমরা প্রয়োগ করি জমানো পানিতে। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত লার্ভিসাইডিং পরিচালনা করে থাকি এবং এই পাশাপাশি আমরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করে থাকি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত 1.5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। দুর্গাপূজার সামনে রেখে স্বৈরাচারের দোসররা চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেছেন, গণহত্যাকারীদের আইনের বাইরে রেখে সংস্কার করলে তা টেকসই হবে না। জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রাজধানীতে বের হয় বর্ণাঢ্য র্যালি। রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। এর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। গণহত্যাকারীদের প্রশাসনে রেখে সংস্কার করলে তা টেকসই হবে না বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। গণতন্ত্রের শত্রু যারা, জনগণের শত্রু যারা, স্বাধীনতার শত্রু যারা, তাদেরকে বাইরে রেখে আপনি সংস্কার করবেন, ওই সংস্কারকে শত্রুরা হইতে দিবে না। তাদেরকে আইনের আওতায় আনেন, আপনি সময় নিয়ে সংস্কার করেন, কোনো আপত্তি নাই। জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে স্বৈরাচারের দোসররা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব এবং সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থতা হয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এদিন সকালে রাজধানীর ডিআরইউতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, সরকার রাষ্ট্র সংস্কারের জন্য কি করছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। আমরা এই দেশে এখনো রিগড ইলেকশন দেখতে চাই না। এই দেশে এই সরকারের প্রথম থেকে চেষ্টা করা উচিত ছিল একটি ভালো নির্বাচন কমিশন বসাবার জন্য, কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কোনো কথাবার্তা নাই। তাদের কোনো রোডম্যাপ দেয় না, কবে নির্বাচন দেবে তাও বলে না, কি সংস্কার করবে 6টি বিষয়ের সংস্কারের কথা বলেছে। অন্যান্য সংস্কারের ব্যাপারে তারা এখনো নিশ্চুপ আছে। 1 মাস যথেষ্ট সময়। সংবিধান সংশোধনের সুযোগ কেবল নির্বাচিত সরকারের বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। জনগণের ক্ষমতায়নে সরকারি দফতরের তথ্য প্রবাহ নিশ্চিতে তথ্য কমিশন সংস্কার সহ রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে তথ্য গোপন করা নিপীড়নের বড় হাতিয়ার উল্লেখ করে আইন উপদেষ্টা বলেছেন,
সাইবার সিকিউরিটি সহ গণবিরোধী সব আইন সংস্কার করবে সরকার। রাজধানীতে এক মতবিনিময় সভায় কথা বলেছেন বক্তারা। স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠায় রাজধানীর আগারগাঁওয়ে মতবিনিময় সভার আয়োজন করে তথ্য অধিকার ফোরাম ও এনজিও বিষয়ক ব্যুরো। এতে অংশ নিয়ে গণবিরোধী আইন সংস্কারের দাবি জানান অংশীজনেরা। যাতে স্বচ্ছতার জায়গাতেও সুনিশ্চিত হয়। বক্তারা বলেন 2009 সালে তথ্য অধিকার আইন হলেও তথ্য প্রকাশে 46% এনজিওর নিজস্ব ওয়েবসাইট নেই। অংশীজনদের মতামত নিয়ে তথ্য কমিশন সংস্কারের দাবি জানান তারা। বলেন নাগরিকদের ক্ষমতায়িত করতে হলে সরকারি অফিসে তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনতে হবে। আমাদের পট পরিবর্তন হয়েছে, শুধুমাত্র কিছু মানুষের পরিবর্তন হয়েছে, প্রাতিষ্ঠানিক চর্চার পরিবর্তন হয়ে গেছে, এটা কিন্তু আমরা এখনো বলার মতো সাহস আমার অন্তত নাই। এক ধরনের কর্তৃত্ববাদের জঞ্জাল থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদের দিকে ধাবিত হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু আমার শঙ্কা আছে। স্বৈরাচারের ব্যাপারটা এখনো বিরাট, সর্বত্র হয়রানি এখনো অব্যাহত আছে। তো এর অবসান হওয়া দরকার। রাজনৈতিক দলগুলো তথ্য অধিকার ওই আইনের অধীনে আসা উচিত কিনা সেটা আমরা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। আয়োজনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, নিপীড়নের বড় হাতিয়ার তথ্য গোপন করা। শাসন, আইন, বিচার বিভাগ ঠিক না করে কোনো আইনের প্রয়োগ সম্ভব নয়। বিগত সরকার আমলে তথ্য অধিকার আইন হয়েছে, আবার তথ্য অধিকার বিনাশ করার মতো অনেক আইন হয়েছে। অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ। সাইবার সিকিউরিটি অ্যাক্টেরা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া। স্পিচ অফেন্স আমি বাদ দিব, কিন্তু কম্পিউটার অফেন্স, হ্যাকিং করা, ব্ল্যাকমেইল করার চেষ্টা করা, সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করার থেকে বাতিল করি তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে। ফলে আমরা এই কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করব। স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। তথ্য অধিকার ছাড়া সকল অধিকার মূল্যহীন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রহস্য ধামাচাপা দিতে সাংবাদিক দম্পতি সাগরণী হত্যার তদন্তের দায়িত্ব দেওয়া হয় র্যাবের হাতে। এমন অভিযোগ করেছেন মামলার বাদী রুনির ভাই নওশের নোমান। হত্যা রহস্য উদ্ঘাটনে আইনজীবীও নিয়োগ করেছেন তিনি। নতুন আইনজীবী শিশির মনির জানিয়েছেন, মামলার তদন্তভার পিবিআইকে দিতে আদালতে আবেদন করবেন তারা। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুনি হত্যার পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়, কিন্তু এই হত্যা রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থায়। পুলিশ, সিআইডির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি। 113 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী রুনির ভাই নওশের রোমান। নিয়োগ দিয়েছেন আইনজীবীও। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের রোমান জানান, হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতেই র্যাবকে দেয়া হয়েছিল তদন্তভার। আগের যে সরকার যে সময় ঘটনাটা ঘটেছে এবং তারা যেভাবে মামলাটা ধামাচাপা দিয়েছে, ওই সরকার যেহেতু নেই, আমরা আসলে মনে করছি কিছু হতে পারে, বাট যতক্ষণ পর্যন্ত না হয় কিছু, তখন পর্যন্ত এটা না মানে আনন্দিত হওয়ার বা খুব বেশি আশা হওয়ার কিছু নেই। শুরুর দিকে কিন্তু ওরা কথা বলতো এবং তারপরে কিন্তু আপনাদের সাথেও কিন্তু কথা তদন্তকারী সংস্থা বলেনি, কারণ তারা এটা নিয়ে কোনো তদন্ত আসলে করেনি। এবং আমাদের কাছে মনে হয় যে তদন্তকারী সংস্থা র্যাবকে দেওয়া হয়েছিল মামলাটা, যেন এটা ধামাচাপা দেওয়ার যে প্রক্রিয়াটা, যেহেতু তাদের প্রতি আসলে মানুষ একটা ভীতি কাজ করে, এটা যেন সম্পন্ন হতে পারে এর জন্য। নতুন নিয়োগ পাওয়া আইনজীবী শিশির মনির জানান, আন্তরিকভাবে কাজ করলে এতদিনে বের হয়ে আসতো হত্যা রহস্য। তদন্তভার পিবিআইকে দিতে আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি। এই মামলার যদি বিচার না হয়, তদন্ত সঠিকভাবে করা না যায় এবং আদালতে সঠিক ব্যক্তিকে আনসারেবল করা না যায়, তাহলে এটি আমাদের দেশের জন্য কলঙ্কই থেকে যাবে, গণমাধ্যমের উপরও বিরাট বড় একটি আঘাত হিসেবে থেকে যাবে। আমরা চাইব এই তদন্তটি সবচাইতে দক্ষ টিম পিবিআই কর্তৃক তদন্ত হোক এবং স্বল্প সময়ের মধ্যে সবকিছু আদালতের সামনে উন্মোচিত হোক। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসা থেকে সাগর রুনির লাশ উদ্ধার করা হয়। সবশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত 2 ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার বাংলাদেশ সমবায় ব্যাংকের লকার থেকে 12,000 ভরি স্বর্ণ চুরি। 4 বছর পর প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর এই ঘটনায়। বিকেলে ব্যাংকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আহসানুল গনি বলেছেন, 2020 সালে গ্রাহকের স্বর্ণ বেনামে সরানো হয়। জড়িত 7 কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিটও দিয়েছে দুদক।
দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক খাতে একের পর এক বেরিয়ে আসছে অনিয়মের অভিযোগ। এবার বাংলাদেশ সমবায় ব্যাংকের লকার থেকে স্বর্ণ গায়েবের তথ্য প্রকাশ করলেন খোদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা AF হাসান আরিফ। একটা ব্যাংক আছে, যদিও এটা ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের আওতাভুক্ত নয়, যেটাকে এক্সক্লুড করা হয়েছে, সমবায় ব্যাংক। তো সেই সমবায় ব্যাংকের অবস্থা হচ্ছে 12,000 ভরি সোনা খোঁজ পাওয়া যাচ্ছে না। এক দু ভরি নয়, রীতিমতো ব্যাংকটির লকার থেকে চুরি হয়েছে 12,000 ভরি স্বর্ণ। ঘটনা 4 বছর আগের হলেও রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহসানুল গনি জানান, 2020 সালে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের 12 কোটি টাকা ঋণের বিপরীতে 10 কোটি টাকা সুদ জমে। এর সঙ্গে ব্যাংকে জামানত হিসেবে গ্রাহকের 12,000 ভরি স্বর্ণ জমা রাখে কোম্পানিটি। তবে কোম্পানি দেউলিয়া হলে কয়েকজন গ্রাহক আসলেও বাকিদের স্বর্ণ বেনামে ভুয়া কাগজে চুরি হয়ে যায় ব্যাংকের হেড অফিস মতিঝিল শাখা থেকে। ব্যাংকটির সহকারী মহাব্যবস্থাপক বলেন, অনেক গ্রাহকের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। কিছু স্বর্ণ এখানে আর নেয় নাই আর কি। 16 সাল থেকে আমরা সর্বশেষ 16 সালে বলছি এদেরকে এত তারিখের মধ্যে নেওয়ার জন্য, নইলে নিলাম করব। তো 16 সালের পরে আর নিলাম হয় নাই আর কি। তো এই স্বর্ণটাই। এই ঘটনায় সমবায় ব্যাংকের 7 কর্মকর্তাকে আসামি করে 2021 সালের ফেব্রুয়ারিতে মামলা করে দুদক। একই বছর অক্টোবরে চার্জশিট দেয়া এই মামলা এখনো চলমান। কারা যে নিচে এটা আমরাও ঠিক মতো জানি না, তবে ওই 7 জন কর্মকর্তা সেকশনে ছিল, তো ওনাদের স্বাক্ষর লাগতো, তো এই জন্য দুদক ওই 7 জনকে নামে চার্জশিট দিতে। 12,000 ভরি স্বর্ণ গায়েবের মতো ঘটনা 4 বছর পর সামনে আসা রীতিমতো বিস্ময়ের। ওনার তো তথ্য নিতে পারে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এস আলমের স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা চেয়েছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয় ও IGRকে তালিকা দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে এস আলম গ্রুপ ব্যাংক থেকে নেওয়া ঋণ ও পাচার করা অর্থের পরিমাণ এবং কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হক এই আদেশ দেন। শুনানিতে আদালত বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর, তাই তারা ধীরে এগুতে চান। যে টাকাটা নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ থেকে ফরেন কান্ট্রিজে, এটা রিপেট্রিয়েশন করার যে ইনিশিয়েটিভ কতটুকু নেওয়া হয়েছে এবং টোটাল লোন অ্যান্ড ক্রেডিট ফ্যাসিলিটিস অ্যাভেলড বাই এস আলম গ্রুপ, ইটস শেয়ার হোল্ডার ডিরেক্টরস অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স, কত টাকা এ পর্যন্ত এবং টোটাল আউটস্ট্যান্ডিং ব্যালেন্স এটা চাওয়া হয়েছে। এবং যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য, রিপ্যাট্রিয়েট করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড BFI। দেশবিরোধী সব চক্রান্তের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। বিকেলে রাজধানীর শনির আখড়ায় ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। যৌক্তিক সময়ে রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতি স্মরণ রেখে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বানও জানান। পরে শহীদ পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করেন জামায়াত নেতারা। গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছি। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। একটা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে এই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। যাদের আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় আসীন হয়েছেন, সেই পরিবারের পাশে আপনার প্রথম দাঁড়ানো উচিত। প্রত্যেকের জন্য মাসিক ভাতা নির্ধারণ করুন, আহতদের সুচিকিৎসার জন্য দেশের টাকা দিন, প্রয়োজনে বিদেশে প্রেরণ করুন। আপনারা বলেছেন, কিন্তু সেটা কার্যকরী হতে আমরা তেমন দেখছি না। এটাকে ত্বরান্বিত করা প্রয়োজন। জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপর হামলাকারীদের চিহ্নিত করতে না পারায় প্রশাসনকে ব্যর্থ আখ্যা দিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ছাত্রীদের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে সমাবেশে যোগ দিয়ে কথা বলেছেন তিনি। এ সময় নারী শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে আলাদা কমিশন গঠনের দাবি জানানো হয়। হামলাকারীদের শাস্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। দোষর হয়ে যারা মেয়েদের উপরে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তাদেরকে
কোনো বিচারের আওতাভুক্ত করা হচ্ছে না। এই বিচারহীনতায় দিন কাটাতে হচ্ছে, এই বিচারহীনতায় দিন আর আমরা কাটাতে চাই না। পুলিশ প্রশাসন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা গিয়েছে নারীদের উপর নেককারদের উপর নারীদেরকে টাচ করেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। প্রত্যেকটা বিষয় ক্যামেরায় আছে। একটা কমিশন গঠন করে অবিলম্বে নারী নির্যাতনকারীদের, এই জুলাই বিপ্লবে যারা নারী নির্যাতনের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর নির্যাতনকারী ছাত্রলীগের বিচার সহ 3 দফা দাবিতে সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। বিকেলে রাজু ভাস্কর্যে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দাবি করেন তারা। অভিযোগ করেন শুধু জুলাইয়ে নয়, গত 15 বছর সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করেছে ছাত্রলীগ। তাই সাম্প্রতিক হত্যাকাণ্ড সহ এসব নির্যাতনের জন্য দায়ীদের চিহ্নিত করে তাদের ছাত্রত্ব বাতিল করা হোক। এছাড়াও জুলাই গণহত্যায় সমর্থনকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত এবং বর্তমান সিন্ডিকেটের বিলুপ্তিরও দাবি জানান তারা। যে সমস্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা এই হামলায় দোষর এবং ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের মার খাওয়াকে জায়েজ করেছিল, প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয় যে সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় সকল রকমের সিদ্ধান্ত নেয়, সেই সিন্ডিকেটের 18 জন মেম্বারের 12 জন এখনো ফ্যাসিবাদী আমলের। সিন্ডিকেট বিলুপ্ত করে দিয়ে জুলাই স্পিরিটকে ধারণ করে এমন ব্যক্তিদেরকে সিন্ডিকেটে অন্তর্ভুক্তের আহ্বান জানাই। উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে তিস্তার পানি। প্লাবিত হচ্ছে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিম্নাঞ্চল। ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ার পাশাপাশি ঝুঁকিতে জনজীবন। স্থানীয়দের অভিযোগ, নদী শাসনের অভাবে প্রতি বছরই ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হচ্ছে লাখো মানুষকে। অধিকার কর্মীদের মতে বিগত সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে তিস্তা উত্তরের মানুষের অভিশাপে পরিণত হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। উজানের ঢলা টানা বর্ষণে ভয়ঙ্কর রূপ উত্তরের তিস্তার। শনিবার মধ্যরাত থেকে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। চাপ সামাল দিতে খুলে দেওয়া হয়েছে ডালিয়া ব্যারেজের 44টি জলকাপাট। পানির ঢলে তলিয়ে গেছে রংপুরের 4 জেলা, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের চর ও নিম্নাঞ্চল। হাজারেরও বেশি ঘরবাড়িতে এখন হাঁটু থেকে কোমর পানি। শুধু রান্নার কষ্টই বাড়েনি, বিপাকে পড়তে হয়েছে গবাদি পশু ও ফসলি জমি নিয়েও। অনেকে উঁচু স্থানে আশ্রয় নিয়ে রান্না করছেন যৌথভাবে। 4 জেলার কয়েকশো কিলোমিটার এলাকা এখন পানিতে ভাসছে। তলিয়ে গেছে শত শত হেক্টর জমির আমন, বাদাম সহ বিভিন্ন ফসল। পানির মধ্যে থেকে আমরা এখন যে এইখানি বেলা হয়েছে আমরা অনাদারি আছি। দিঘির পারে কোনো রান্না বান্না করে খাইছেন, আমরা কোনো পাইছি না। আমার কোন ফ্যামিলি মেম্বারে একজন না, একটাও করে না। ওরা মারিঙ্গানি করে খাইতেই থাকে। কৃষিকাজ তারা ঠিক মতন আবাসবাদ করতে পারতেছে না পানির জন্য। এদিকে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের সহায়তায় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। বাংলাদেশ অংশে তিস্তার 115 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটারই চরম ঝুঁকিপূর্ণ। ফলে দীর্ঘ সময় টেকসই সমাধান না নেয় প্রতি বছর উত্তরের 5 জেলায় ক্ষতির পরিমাণ অন্তত 1 লাখ কোটি টাকারও বেশি। অধিকার কর্মীরা বলছেন, চীন ভারতের দ্বৈরথে আটকে যাওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে এখনই, সেটিও নিজস্ব ব্যবস্থাপনায়। তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা বলতেছেন সামাজিক বিনিয়োগের কথা, এখানে তিস্তা পারে 2 কোটি মানুষ ছিল। যদি বন্ড ছাড়া হয়, যদি অর্থ চাওয়া হয়, 2 কোটি মানুষই কিন্তু এই অর্থ যোগান দিতে প্রস্তুত। তা আমাদের নিজস্ব ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা কিন্তু ভারতের অপেক্ষায় ঝুলিয়ে রাখা যাবে না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পানি বৃদ্ধির হার দ্রুতই কমে আসবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। উদ্দেশ্য প্রণোদিতভাবে গজলডোবা বাঁধ খুলে রংপুরে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে সমাবেশ করেছে তিস্তা পাড়ের শিক্ষার্থীরা। বিকেলে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা দ্রুত তিস্তা সহ বিভিন্ন নদীর পানি বন্টন চুক্তি বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিবাদ আহ্বান জানান। বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে এতদিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি। কেউ যদি দিল্লির সঙ্গে আপোষ করে ক্ষমতায় আসতে চায় তাদের রুখে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আমাদের দেশের যারা এই নদী নিয়ে কাজ করেন, সরকারে বসে থাকেন, তারা কেউই এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক মহলে একটা সমাধানমূলক প্রস্তাবনা, সমাধানমূলক বাস্তবায়ন তারা করে নিয়ে আসতে পারেন নাই। দিল্লির সাথে আমাদের বক্তব্য হবে, চোখে চোখ রেখে আমরা কোনো নতজানি অবস্থায় দিল্লির সঙ্গে বসতে পারি না। যদি কোনো গোষ্ঠী তারা দিল্লির সঙ্গে আঘাত করে বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়, ছাত্র জনতা রাজপথে থেকে তাদেরকে প্রতিহত করবে।
গাজীপুরের সোনালী ব্যাংকের এক কর্মকর্তা ও 2 আনসার সদস্যকে কুপিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে প্রায় 8 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো বিকেলে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী ব্যাংকের উপশাখা থেকে ক্যাশ ক্লোজ করে টাকা নিয়ে ব্যাংকের মূল শাখায় জমা দিতে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা সুরভি আক্তার সহ 2 আনসার সদস্য। এ সময় মোটরসাইকেলে করে 8 থেকে 10 জন দুর্বৃত্ত ফাঁকা গুলি ছুড়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ব্যাগে ব্যাংকের প্রায় 7,84,000 টাকা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের হুন্ডা ঘুরতে আছে, ওর হাতের মধ্যে পিস্তল আছে, পিস্তল এভাবে ধরিয়ে মানে ফাঁকা গুলিও করতে হবে, মানে কেউ সামনের দিকে আগে না, এই কথা বলতে হবে। পরে যায় যে শুনি হাতের মধ্যে গুলি করছে, চাকু দিয়ে পুষ মারছে, এটা পরে যায় শুনলাম আর পরে জায়গা পরে ব্যাগ নিয়ে গেছে, খালি ব্যাগ নিয়ে গেল গো, ব্যাগ নিয়ে গেল, কি নিছে তা তো কথা থাকে না। লেবাননে গত শুক্রবার ইসরায়েলের হামলায় হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর অন্তত 20 নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব। হামলার একদিন পর উদ্ধার হয়েছে নাসরুল্লাহর মরদেহ। হামলার একদিন পর উদ্ধার করা হয়েছে হাসান নাসরাল্লাহর মরদেহ। নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, নাসরাল্লাহর শরীরের বাইরের অংশে আঘাতের কোনো চিহ্ন নেই। বিস্ফোরণের তীব্রতা আর কম্পনের কারণে অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তেল আবিবের অবিরাম বোমাবর্ষণে একদিকে যেমন লেবাননে প্রাণহানির সংখ্যা বাড়ছে, অন্যদিকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। জীবন বাঁচাতে সমুদ্র সৈকতে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন কেউ কেউ। খাবার ও বাসস্থানের অভাবে দেখা দিয়েছে মানবিক সংকট। নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখের বেশি মানুষ। নেতানিয়াহু বাহিনীর হামলার জবাবে ইসরায়েলে পাল্টা রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হলেও তা প্রতিহতের দাবি করেছে তেল আবিব। এর মধ্যেই লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণ নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে সমালোচনার ঝড়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।